পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ এই বিষয় নিয়ে আলোচনা এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে স্বাগত। তালিকাতে আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন যে কিছুদিন আগেই অর্থমন্ত্রী কিন্তু এই কথা বলেছেন, যতদিন অপ্রদর্শিত অর্থ দেশে থাকবে ততদিন এই টাকা বিনিয়োগের সুযোগ তিনি রাখবেন। সুতরাং সেই বক্তব্য থেকে আমরা ধারণা করে নিতেই পারি যে বাজেটে এবারও পুঁজিবাজারে হয়তোবা কালো টাকা বিনিয়োগের বা অপ্রদর্শিত অর্থ যেটি সেটি বিনিয়োগের সুযোগ থাকছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, প্রতি বছর বা প্রতিবার পুঁজিবাজারে এমন অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া কি ঠিক হচ্ছে কিনা? আমি প্রথমেই একটু ক্লারিফিকেশন দিচ্ছি যে 10% দিয়ে যে কালো টাকা সাদা করা, এই সুবিধাটার সঙ্গে কিন্তু পুঁজিবাজারে কোনো সম্পর্ক নেই। ইভেন আমি যদি ক্যাশ ফর্মে এটা রাখি তাহলেও আমি এই বেনিফিটটা পেতে পারি। সুতরাং পুঁজিবাজারে বিনিয়োগ করি বা আমি এটা ক্যাশ ফর্মে দেখাই বা অন্য কোথাও বিনিয়োগ করি, এটা সবই সমান। পুঁজিবাজারের জন্য এটা স্পেশাল কিছু না। মূল কথা হচ্ছে আমি একটা অর্থ প্রদান করলে, কালো টাকা ডিক্লারেশন দিলে 10% দিলে এটা সাদা হবে, ক্যাশ ফর্মে দিলেও হবে। আমি আবার বলছি, আইনটা করে দেব। সুতরাং এটা পুঁজিবাজারের জন্য বিশেষ কোনো সুবিধা না। তাছাড়া আমি মনে করি এই ধরনের সুবিধা দেওয়াটা সম্পূর্ণ আনএথিক্যাল, এবং এটা যারা সঠিকভাবে ট্যাক্স দেয় তাদের প্রতি প্রচন্ড অন্যায়। আমরা এখানে কর যারা প্রদান না করেন না তাদেরকে আমরা পুরস্কৃত করছি। এটা কিভাবে এটাকে জাস্টিফাই করা যায় আমি জানি না। জি, তাহলে এই যে বিপুল পরিমাণ যে টাকা, আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি অর্থমন্ত্রী যে যুক্তিগুলো দেন যে এই টাকা যদি সাদা করার সুযোগ না দেওয়া হয় এই টাকাগুলো দেশ থেকে পাচার হয়ে যায়, কিংবা বিপুল পরিমাণ টাকা হয়তো বা যেই আমাদের যে মূল অর্থনীতি সেখানে প্রবেশ করে না, তার বাইরে গ্রে চ্যানেলে থেকে যায়, সেই টাকাকে মূল চ্যানেলে আনার জন্য বা দেশের বাইরে যেন পাচার না হয় সেই স্বার্থেই এই সুযোগগুলো দেওয়া হয়। সেই যুক্তির বিপক্ষে আপনার বক্তব্য কি তাহলে? এটা খুব সিম্পল। এটা এ পর্যন্ত আমরা বাংলাদেশেও অনেকবার এই সুযোগগুলো দিয়েছি, তবে এবার হচ্ছে সবচেয়ে লিবারাল সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সুযোগ বহুবার দেওয়া হয়েছে। তাতে করে তেমন কোনোই পরিবর্তন ঘটে নাই। কালো টাকা এখনো জিডিপির একটা বিরাট অংশ জুড়ে কালো টাকা রয়ে গেছে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি কালো টাকা সাদা করতেই হয় তাহলে সবার জন্য 10% করে দেন। যে লোকটা চাকুরিজীবী তার জন্য আপনাকে 25% 30% ট্যাক্স দিতে হবে, আর যে অন্য কিছু করে ট্যাক্স ফাঁকি দিয়ে এসছে সে 10% দিয়ে পার পেয়ে যাবে। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড তো আপনি কোনোভাবেই আপনি সমর্থন দিতে পারবেন। তাহলে আপনি ইন্ডিভিজুয়াল রেটে সবার জন্য 10%। জি, অবশ্যই। পুঁজিবাজারে আরও একটি যেই খবরটি আমরা জানতে পারছি বাজেটের আগে, আভাস পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে লিস্টেড এবং নন লিস্টেড এই দুই ধরনের কোম্পানির ক্ষেত্রেই 2.5% করে কর্পোরেট কর কমতে পারে। আপনারা সবসময় বলেন যে লিস্টেডের থেকে নন লিস্টেডের মানে এই পার্থক্যটি বাড়ানো উচিত, তাহলে অনেক কোম্পানি মার্কেটে আসতে উদ্বুদ্ধ হবে। যদি লিস্টেড নন লিস্টেড দুই ধরনের কোম্পানিরই 2.5% করে কর্পোরেট কর কমানো হয়, তাতে করে কি পুঁজিবাজার কোনো উপকার পাবে? দেখেন, আমি কর্পোরেট রেট কমানোর পক্ষপাতী, কারণ এটা বিনিয়োগকে উৎসাহিত করে। সে ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, এবং পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের কর্পোরেট ট্যাক্সের রেট হায়ার আছে। সুতরাং সরকার যদি মনে করে কর্পোরেট রেট কমাবে, সেটা আমার মনে হয় একটা ওয়েলকাম স্টেপ। তবে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্সের রেট যে 10% একটা ব্যবধান ছিল দীর্ঘদিন। গত বছর থেকে এই ব্যবধানটা 7.5% করা হয়েছে। এই ব্যবধানের ফলে কি হচ্ছে? এক নম্বর হচ্ছে কোম্পানিটার আরো হায়ার ডিভিডেন্ড দেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে, এক নম্বর। এটা বেনিফিশিয়ারি হচ্ছে স্পন্সর ডাইরেক্টর, বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর, বড় বড় ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তারাই 70-80% বা তারও বেশি বেনিফিশিয়ারি। সাধারণ বিনিয়োগকারীরা এতে খুব একটা বেনিফিশিয়ারি হয় না। 2 নম্বর, লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে ট্যাক্সের যে পার্থক্য, এর জন্য এই পার্থক্য সুযোগ গ্রহণ করতে কোনো কোম্পানি লিস্টেড হতে এসেছে বলে আমার জানা নেই। এটা কোনো উৎসাহ সৃষ্টি করে না। তার কারণ আপনি যখন একটা আইন করবেন তখন সেটা বাস্তবায়ন করার ক্ষমতা থাকতে হবে। যে আইনটা আপনার বাস্তবায়ন করার ক্ষমতা নাই, সে আইনটা করে আপনার উদ্দেশ্য কোনোদিনই সার্থক হবে। এখন আমার যদি ট্যাক্স রেটটাকে আলাদা করতে চাই, তাহলে এটা বাস্তবায়ন করতে হলে
এনবিআর কে কর ফাঁকি বন্ধ করতে হবে। আপনার যদি লিস্টেড না হয়েও বিভিন্ন উপায়ে আপনি কর ফাঁকি দিতে পারেন, তাহলে খামাখা এই কর ফাঁকি দেওয়ার, কর কম দেওয়ার জন্য লিস্টেড হবেন কেন? এটা আমার কাছে বোধগম্য নয়। এ কারণেই যে এই আইনটা বাস্তবায়ন করা যায় না, যায়নি, এবং এই কারণে কোনো সুযোগ এর সুযোগ নিতে কেউ আসেও না। জি অবশ্যই। এটা হচ্ছে মূল কথা। জি, আপনি নিশ্চয়ই প্রতিবেদনে শুনছিলেন যে বিএসইসির বর্তমান যিনি কমিশন প্রধান তিনি বলছিলেন তিনি আসলে বন্ডকে জনপ্রিয় করতে চান, পপুলার করতে চান। এই জন্য আগামী বাজেটে তিনি চাচ্ছেন যে বন্ডে যেন যেই ট্যাক্স যে হারটি রয়েছে সেটি যেন কমানো হয়। তাহলে সঞ্চয়পত্রের উপর সরকার যে এক ধরনের চাপে রয়েছে যে প্রতি বছর সঞ্চয়পত্র থেকে প্রচুর টাকা ঋণ নিতে হচ্ছে সরকারকে, তিনি মনে করছেন বন্ডে যদি সুদের হার কমিয়ে দেওয়া হয় তাহলে সঞ্চয়পত্রের বিকল্প জায়গা নিতে পারবে বন্ড। আপনার কি সেটি মনে হয় কিনা? এখানে দুই তিনটা বক্তব্য আমার আছে। এক নম্বর হচ্ছে যে সঞ্চয়পত্রটা কিন্তু এখন অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এবং এটা আমি মনে করি এটা সঠিক পদক্ষেপ। যেমন 50 লক্ষ টাকার বেশি আপনি দিতে পারবেন না। এর কারণ আপনি এটাকে আপনি এভাবে না দেখে একটা সোশ্যাল সিকিউরিটি হিসেবে দেখেন, ফর দ্য এজেড পিপল, ফর দ্য মিডল ক্লাস, ফর দ্য লো মিডল ক্লাস। কারণ আপনি ধনীদেরকে নানা ধরনের সুযোগ দিচ্ছেন ট্যাক্স হলিডে সহ, আপনি গরিবদেরকে সুযোগ দিচ্ছেন নানা ধরনের দেওয়া উচিত, যেমন সোশ্যাল সিকিউরিটি দিচ্ছেন, চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন কম দামে, আপনি বয়স্ক ভাতা দিচ্ছেন, এগুলো খুব ভালো স্টেপ। কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কিন্তু একমাত্র জায়গাটা হচ্ছে এই সঞ্চয়পত্র কিনে তাদের জীবিকা নির্বাহ করা। সুতরাং সেই দৃষ্টিতে জিনিসটি একটা সোশ্যাল সিকিউরিটির দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। দ্বিতীয়ত, আপনি বন্ডের যে কথাটা বলছেন, ইয়েস আমি এগ্রি করি যে বাংলাদেশে বন্ড মার্কেট ইন্ট্রোডিউস করা এবং শক্তিশালী করা প্রয়োজন। কিন্তু আমার মনে হয় যে বন্ড মার্কেটে বড় বড় যারা বিনিয়োগকারী তারাই এখানে আকৃষ্ট হবে। ছোটখাটো সাধারণ বিনিয়োগকারী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কে বন্ড মার্কেটে আকৃষ্ট করা আমার মনে হয় সম্ভব খুবই কঠিন। তার কারণ যে বন্ড মার্কেট এর কথা আমরা চিন্তা করছি, এগুলো সাধারণত বড় ধরনের হয়, যারা বিনিয়োগকারী বা ইনভেস্টর রয়েছেন তারা আসলে পার্টিসিপেট করেন। জি, এখানে সাধারণ বিনিয়োগকারীরা খুব একটা পার্টিসিপেশনটা খুব আসলে কঠিন হয়ে পড়বে বলে আপনি মনে করছেন। জি, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী অসংখ্য ধন্যবাদ টালি খাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সঙ্গে বিএসইসির সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী। আজকে চলে যাচ্ছি ঢাকার পুঁজিবাজারের ওয়েবসাইটে, ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে আমরা জানি শেষ কার্যদিবস শেষ হয়েছিল, আমরা দেখেছিলাম যে 60 পয়েন্টের মতো কমেছিল শেষ কার্যদিবসে। আজকে সপ্তাহের যখন প্রথম কার্যদিবস শুরু হলো, আজকেও কিন্তু দেখছি যে নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে কিন্তু লেনদেন শুরু হয়েছে বাজারে। আমরা যদি লক্ষ্য করি এখন যে 8 পয়েন্টের মতো কমেছে ঢাকার পুঁজিবাজার এখনও পর্যন্ত। ডিএসসি এক্স যেটি প্রধান সূচক সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থান করছে 5805 পয়েন্টে। ডিএসসি এস এবং ডিএসসি 30 যেটি বাছাই সূচক এবং সরিয়া সূচক সেখানেও কিন্তু সূচকের নেতিবাচক অবস্থান। আমরা যদি ডিএসসির যে রেখাচিত্রটি রয়েছে লাইন চার্ট সেটি যদি একটু লক্ষ্য করি, সকাল 10:30টার আগে কিন্তু বেশ উত্থান হয়েছিল বাজারে, তারপরে কিন্তু 10:35-এর দিকে দেখতে পাচ্ছি বেশ বড় পতন, তারপরে খানিকটা উত্থান, আবারও নিম্নগতির মধ্য দিয়ে এগোচ্ছে ঢাকার পুঁজিবাজারের সূচক। আর লেনদেনে আজকে বেশ খানিকটা শ্লথগতি দেখতে পাচ্ছি অন্যান্য যে দিনগুলো রয়েছে তার তুলনায়। আজকে এখনো পর্যন্ত 915 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে আজকে অধিকাংশ দর কমেছে, যেহেতু সূচকের নেতিবাচক অবস্থা খুব স্বাভাবিকভাবেই 169টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে, বেড়েছে 119টির, অপরিবর্তিত আছে 70টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা এক নজর দেখে নিতে চাই। টপ 20 তালিকা বলছে আজকে বেক্সিমকো রয়েছে তালিকার প্রথম অবস্থানে, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি কোম্পানিটি প্রথম অবস্থানে। এরপরে কিন্তু প্রাইম ব্যাংকে দেখতে পাচ্ছি 25 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। ব্যাংকিং খাতের বেশ দাপট, এনআরবিসি ব্যাংকও রয়েছে 30 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। বিএসসিসিএল সাবমেরিন কেবল কোম্পানি সেটি 182 টাকা 80 পয়সায়। পাইওনিয়ার ইন্স্যুরেন্স 5 নম্বরে রয়েছে টপ 20-র 119 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। চলে যাচ্ছি পরের খবরে। স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দের অবহেলা রয়েছে, পাশাপাশি অনিয়ম দুর্নীতি এই খাতকে নাজুক করেছে। মহামারীর সংক্রমণ তীব্র হলে ভঙ্গুর স্বাস্থ্য খাত নিয়ে সেটি মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের নেই বলে আশঙ্কা করছেন দেশের
অর্থনীতিবিদরা। রোববার সকালে বিআইডিএস আয়োজিত ভার্চুয়াল আলোচনায় অর্থনীতিবিদরা বলেছেন, এই মুহূর্তে অর্থনীতির সূচক নিয়ে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। জরুরি ভিত্তিতে নিম্নবিত্ত মানুষের জীবিকা কিভাবে নিশ্চিত করা যায় তার কৌশল বের করতে হবে সরকারকে। বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন আলোচনার শুরুতে বলেছেন, মহামারীর দ্বিতীয় প্রবাহের মধ্যেও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ব্যর্থ হয়েছেন নীতি নির্ধারকরা। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে অন্তত ৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা দরকার বলে মনে করেন ডক্টর বিনায়ক সেন। অন্যদিকে লকডাউনকে সবশেষ পদক্ষেপ বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সংক্রমণের তীব্রতার ভিত্তিতে পর্যায়ভিত্তিক স্বাস্থ্যবিধি কার্যকরের আহ্বান তিনি জানিয়েছেন। কোভিড বিপর্যয়ের ফলে আমাদের স্বাস্থ্যখাত যে কতখানি ভঙ্গুর এবং নাজুক সেটা স্পষ্ট হয়েছে। সেটা অদক্ষতার কারণেই হোক, অনিয়মের কারণেই হোক, এগুলো ছাড়াও সরকারের বরাদ্দের অবহেলাও আছে। সরকারের জিডিপির তুলনায় আমরা যে স্বাস্থ্য খাতের ব্যয় 1%-ও কম, এটা কিন্তু আমাদের সমকক্ষ কোনো দেশেও নাই। ওয়ার্স্ট সিনারিও হঠাৎ করে হয়ে গেলে সেটা আমাদের স্বাস্থ্য খাতের মোকাবেলা করার সুযোগ সামর্থ্য নাই।